ওয়েলকাম 2025। শীতকালে হচ্ছে একটা আইডিয়াল জায়গা, এমন একটা হোটেল যেখানে খেজুরের রসও পাওয়া যাচ্ছে। আজ তোমাদের বলবো জীবনে প্রথমবার শান্তিনিকেতন যাওয়ার অভিজ্ঞতা, বাকরুদ্ধ করার এক সুন্দর রিসোর্ট আর মায়াবী হাতের কাজের গল্প। বন্ধুরা, কাকু কাকি, দিদা দাদু, নমস্কার। আমি এশা আর তোমরা দেখছো কনফিউজড ওয়ান্ডারলাস্ট। সময় তখন ভোর 6:30। আগের দিন রাতে ঠিকঠাক ঘুম হয়নি বলে কোনো রকমে ঘুমের চোখে বেরিয়ে পড়ি। অনলাইন অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করে রওনা দিলাম। আপাতত যাচ্ছি হাওড়া স্টেশন। আগে বলি হঠাৎ করে কেন এই শান্তিনিকেতন প্ল্যানটা করলাম। 31শে ডিসেম্বর ইচ্ছা ছিল কোথাও একটা ঘুরতে যাব যেখানে প্রোগ্রামও হবে, ওই একটু নাচ গান খাওয়া দাওয়া হই হুল্লোড়। ব্যাস, দুদিন আগে যথারীতি ফেসবুক থেকে খোঁজা শুরু করলাম মন্দারমণি থেকে পুরুলিয়া। কিন্তু ওই হয় টাকায় বাঁধলো, নয়তো ভাগ্যে, মানে হয় বুক ছিল, নয় দাম অতিরিক্ত বেশি। তো হঠাৎ মা বলল মার নাকি শান্তিনিকেতন যাওয়ার খুব ইচ্ছা, তাই বললো দেখ না শান্তিনিকেতনে কিছু আছে নাকি। সেই দেখতেই খোঁজ লাগালাম আবার ফেসবুকে। ব্যাস, দুটো রিসোর্টের খোঁজ পেয়েছিলাম। তার মধ্যে থেকে অনেক কিছু যাচাই করার পর এখানেই থাকার ডিসিশনটা নিলাম। অবশেষে সময় মতন হাওড়া স্টেশন পৌঁছালাম। আর পৌঁছেই বাঙালি মন, তাই একটু চায়ের খোঁজ করতে চলে গেলাম জনতা আহারে। গরম গরম কফি চলে এসছে। কফিটা কি মিষ্টি বেশি? ও ঠিক আছে, এখন স্টেশনে যা পাচ্ছ। 15 টাকা দাম আন্দাজে। আমি বলবো কফিটা ঠিকই ছিল, তবে বেশি আশা না করাই ভালো। ট্রেন দিয়ে দিয়েছে, তাই ব্যাগ নিয়ে উঠে পড়লাম। আমাদের ট্রেন 13053 কুলিক এক্সপ্রেস, হাওড়া থেকে রাধিকাপুর যাওয়ার গাড়ি। তবে আমরা নামবো বোলপুর। চলো এক ঝলক কম্পার্টমেন্টটা দেখিয়ে দিই তোমাদের। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই কিন্তু ছিল। আমাদের কোচ ছিল C1। সিটগুলো কমফোর্টেবল, এসিটাও মানানসই। একটা উইন্ডো আর একটা নর্মাল সিট পেয়েছিলাম। এই ট্রেনটি ছাড়ার কথা ছিল 8:55-তে। এখনো অবধি তো 3 মিনিটের লেট আছে, দেখি কখন ছাড়ে। অবশেষে 9:05 নাগাদ ট্রেনটি ছেড়েছে, খুব একটা লেট হয়নি। এই ট্রেনটি বোলপুর যেতে 1.5 থেকে 2 ঘন্টার মতন সময় নেয়। হাওড়া, তারপর বর্ধমান, তারপরেই হচ্ছে বোলপুর। প্রান্তিক স্টেশনও যায় কিন্তু। তাছাড়া বাকি হল্টগুলো বলতে রামপুরহাট, নিউ ফারাক্কা, মালদা, হরিশ্চন্দ্রপুর, বারসই জাংশন, রায়গঞ্জ, আর অবশেষে হচ্ছে রাধিকাপুর। করে যেন তাড়াতাড়ি খাবার চলে আসে, বর্ধমান আসে কিছু একটা খাওয়া। যাত্রাপথে একবার বাথরুমে ঢু মেরেছিলাম। ওমা, ঢুকেই দেখি যেমন বাজে গন্ধ তেমনি কন্ডিশন খারাপ, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। যাই হোক, যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। কাঁচা লঙ্কা দেবেন, পেঁয়াজ খাবে? ট্রেনে উঠলে ঝালমুড়ির লোভ আর সামলাতে পারি না বাবু, সেই ছোট্টবেলা থেকে। অবশেষে বর্ধমান পেরিয়ে যাওয়ার 10 মিনিট পর ঝালমুড়ি দেখতে পেলাম। দাম নিল 20 টাকা, আর টেস্ট ফাটাফাটি। এবার আসি এই ট্রেনটার খরচ নিয়ে। সাধারণত নন এসি যদি হয় তাহলে 85 টাকা শান্তিনিকেতন অবধি, আর এসি হলে 300 টাকা। তবে আমরা যেহেতু তৎকালে কেটেছিলাম তাই আমাদের পড়েছিল হচ্ছে 550 টাকা। বোলপুর যাওয়ার এছাড়াও আরো অনেক গাড়ি আছে, যেমন 10টার সময় ছাড়ে শান্তিপুর এক্সপ্রেস, 8:45 ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। আমার সময়ের সাথে এটা ম্যাচ করেছিল বলে তাই এটাই কাটলাম। ঠিক 12:05 নাগাদ বোলপুর স্টেশনে পৌঁছলাম। ফুল দিয়ে সুন্দর করে সাজানো এই স্টেশন। স্টেশনের বাইরে ছিল টোটো, অটো আর গাড়ি। দরাদরি কিন্তু অবশ্যই দরকার। আমরা অটো বেছে নিলাম। দরাদরি করার পর উনি বললেন দুটো সাইট সিন করিয়ে হোটেল নিয়ে যাবে, তবে 500 টাকা ওনাকে দিতে হবে। শেষে তাই রাজি হলাম। তোমাদের আগে একটু হোটেলটা দেখিয়ে দিই, পরে না হয় সাইট সিন দেখাচ্ছি। হোটেলে ঢোকার মুখেই পড়বে কোপাই নদী। সেই কোপাই নদী যা রবীন্দ্রনাথের কবিতা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে তে উল্লেখ করা ছিল। সোনাঝুরির আড্ডা। ঢুকতেই পার্কিং এরিয়া, রিসেপশনে চেকিং এর ফর্মালিটিস পূরণ করলাম। তারপর ওনাদের টোটো করে এগোলাম নিজেদের রুমের দিকে।
আমাদের রুম নাম্বার ছিল 101। ঢুকতেই দেখি একটা কুইন সাইজ বেড, বেডের দুপাশে আছে প্লাগ পয়েন্ট, একটা সোফার সেট, টেবিল, একটা বড় সাইজের টিভি, ওয়াশ বেসিনও আলাদা ছিল। বাথরুমটা কিন্তু বেশ মডার্ন স্টাইল, ডাস্টবিন দেওয়া, স্লিপারও দেওয়া আছে। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এখন কটা বাজে গো? 2:30 বেজে গেছে বলে? 2:30 বাজে, আর খুব পেটে খিদে পেয়ে গেছে ভাই। হ্যাঁ, তো আমরা যে প্যাকেজটা নিয়েছি আজকে 31-এ, তো সেখানে লাঞ্চ সমেত প্যাকেজটা আছে। তো দেখি কি লাঞ্চে কি কি আছে। এই যে এইখানে খেতে যাচ্ছি। এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট সোনাঝুরি, আর আজকে এখানে প্রোগ্রাম আছে। প্রোগ্রাম ডিনার বোধহয় এখানেই হবে, কে জানি না। ডিনারটা বোধহয় এখানেই হবে। আর যাই হোক, বলো। করলাম লাঞ্চে আমাদের দিয়েছিল ফিশ থালি, তবে মা কিন্তু নিরামিষ খেয়েছে। ঠিক আছে। এখানে আছে সরু চালের গরম ভাত, ঘি, মুগের ডাল, ঝুরো আলু ভাজা, মিক্স ভেজ, কাটলা কালিয়া, টমেটোর চাটনি আর নিরামিষ হোক বা আমিষ, থালিতে প্রতিটা পদই কিন্তু বেশ সুস্বাদু ছিল। স্পেশালি মার কিন্তু ভালো লেগেছে। বাহ, কোনটা? ওটা পেঁয়াজ কলি গাছ। আর যে ধনে পাতা ফুল হয়েছে, এটা ধনে গাছ। এই ফুল থেকে ধনেটা তৈরি হবে, যে গোটা ধনে খাট। আচ্ছা, দাদা বলছিলেন এখানে যে সবজিগুলো চাষ হয় সেগুলোই নাকি ওনারা নিরামিষ তরকারিতে দেয়। এবার বলি এই হোটেলের রুমের মধ্যে কি কি আছে আর দামটাই বা কত, আর কেনই বা এটাকে 4 স্টার প্রপার্টি বলা হয়। যাই হোক, প্রথমেই দেখাই রুমে আছে হচ্ছে চা খাওয়ার সামগ্রী, তার সাথে আছে হচ্ছে ডাস্টবিন, স্লিপার তো দিয়েইছে, টাওয়েল তো দিয়েছে, তার সাথে এই যে এইগুলোও দিয়েছে। এখানে কি কি দিয়েছে মনে হয়, এখানে ডেন্টাল কিট দিয়েছে, চিরুনি দিয়েছে। এই এই এটা হচ্ছে জাইকা গ্রুপের যাই হোক, শেভিং কিট তো লাগবে না, সাবান হচ্ছে। ওয়াইফাই আছে এখানে, গিজার আছে, আর ওয়াইফাই আছে, গিজার আছে, আর যেটা হচ্ছে সকেট নিয়ে চার্জ দেওয়ার জন্য ভালো রকম চার্জ দিতে পারবে, ঠিকঠাক ব্যালেন্সের জিনিস আছে। ডাস্টবিন দুটো আছে, একটা বাথরুমের ওখানে আছে, আরেকটা এই যে এখানটায় আছে। আর বেশি টিভি চালাইনি তাই বলতে পারবো না সিরিয়াল কি চলছে না চলে, মানে জি বাংলা সব। মেনু কার্ডটা আমি জাস্ট একবার দেখি, জুরির আড্ডার মেনু কার্ড। এই যে দেখুন, ব্রেকফাস্ট 50 টাকা থেকে শুরু, চা যেটা হবে হয়তো বাকি খাবার সবই প্রায় আপনার ওই 100 টাকা থেকে শুরু, 400 450 অব্দি। চিকেনের বেশিরভাগই হচ্ছে 300 350 400 টাকা এরকম দাম। ঢুকেই এগুলো দেখতে পেলেই তো মনটা একটা খুশি হয়ে যায়। এইটা হচ্ছে বেড লাইনার দেওয়া আছে। বাথরুমের পাশে একটা আলাদা করে কিন্তু ক্যাবিনেটও রাখা আছে, আর হেয়ার ড্রায়ারও দেওয়া আছে। আর এই হচ্ছে রুমটা, রুমের স্পেসটা কিন্তু বেশ ভালো, অনেকটাই বড় রুম। এবার যদি বলে কত ভাড়া নিয়েছে, তাহলে বলি আমাদেরটা হচ্ছে সুপার ডুপ্লেক্স রুম, আর আমাদের রুমের ভাড়া হচ্ছে 5,600 টাকা জিএসটি নিয়ে আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে। জানি একটা মধ্যবিত্ত পরিবারের জন্য এই ভাড়াটা একটু বেশি, তবে রুম আন্দাজে, ফেসিলিটি আন্দাজে জাস্টিফাইড। আমাদের সাথে একজন ফ্যামিলি এসেছিল, তাদের বাচ্চারাও এসেছিল, আর তাদের খুব ভালো এন্টারটেনমেন্টের পারপাস ছিল, কেন কি পার্ক ফার্কও ছিল। আর এখানে কিন্তু একটা সুইমিং পুলও আছে, তবে সুইমিং পুলের টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা অব্দি। বিশ্বভারতীর মানে এরিয়া। হোটেলের লাঞ্চটা সেরে আমরা যতক্ষণে ভাত ঘুম দিই, তোমরা ততক্ষণে দেখে নাও শান্তিনিকেতনের সাইট সিন। প্রথমেই আসলাম সৃজনী শিল্পগ্রামে। এটি বোলপুরের একটি কালচারাল সেন্টার, বেশ সুন্দর দেখতে। ঢুকতেই টিকিট কাউন্টার চোখে পড়ল, যেখানে ছোট থেকে বড় সবাইকেই কিন্তু টিকিট কাটতে হবে। আর আপনি যদি মুভি বানান বা কোনো ভিডিওগ্রাফি করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই টাকা, 2,000 টাকা। আর যদি প্রফেশনাল ফটোশ্যুট করেন তাহলে সেক্ষেত্রে লাগবে 1,000 টাকা। আর নর্মাল ডিএসএলআর ফটোশ্যুট করতে গেলে আপনার নেবে 50 টাকা। না ঢুকতেই এখানকার লোকাল লোকজনের হাতের কাজ দেখে কিন্তু আমি বেশ অবাক হয়েছি। ঝাড়ু থেকে বাঁশ কোনোটাই কিন্তু বাদ দেয়নি। কিছুটা এগোনোর পর ওখানে একটা বোর্ডে লেখা ছিল কোথায় কি আছে, আর তারপরে এগোতেই আমরা দেখলাম একটা পুতুল ঘর বলে একটা পোস্টার ছিল। তো ওখানেই আমরা গেলাম, গিয়ে দেখলাম এই যে আপনারা সামনে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আমি জানি না কি বলে এক্সাক্ট নাম, তবে আমার মনে হয় এগুলো গ্লাস প্রিন্টিং বলে।
পুরোপুরি আমার জানা নেই আর ওখানে লেখাও ছিল না, কিন্তু তার ঠিক উল্টো দিকে ছিল যেটা রাজস্থানী কাঠপুতলি আর পশ্চিমবঙ্গের ডেঞ্জার পুতলি। এর বিষয়ে কি আছে, কিরকম কি একটু তথ্য জানানো ছিল, তো আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। যেগুলো এই ভুতুড়ে মার্কার দেখতে, সেগুলো হচ্ছে ডেঞ্জার পুতলি। শিল্পগ্রামে নাকি 26 বিঘা জমির উপর বানানো, আর এখানে নাকি হাজারো ঊর্ধ্বে কারুকার্য দেখতে পাওয়া যায়। যত এগোচ্ছি তত দেখছি বিভিন্ন স্টেটের যে আর্ট আর কালচার যেগুলো আছে সেগুলো তুলে ধরেছে। পরে জেনেছি যে এখানে এই শিল্পগ্রামে নাকি 9টা স্টেট, ভারতের যে 9টা স্টেট আছে যেমন আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, ওড়িশা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ তো আছেই, তার সাথে আছে আন্দামান আর নিকোবর আইল্যান্ড। এই সব স্টেটের নাকি যে আর্ট অ্যান্ড কালচার যেগুলো আছে সব নাকি তুলে ধরেছে। ওই সাইডটা ওখানে যে দেখবেন নাচ ফাচ হচ্ছে, ওখান থেকে এখানটায় আসলাম। এখানে দেখি মার্কেট বসেছে, বাজার টাজার সবকিছু অনেক কিছু আছে নিয়ে বসেছে, গেঞ্জি ফেঞ্জি, কিন্তু আজকে কিনবো না। লাস্টে এখান থেকে 150 টাকা করে দুটো টি শার্ট কিনলাম, খুব সুন্দর ছিল। শিল্পগ্রাম থেকে বেরিয়ে আমরা সুরুলের রাজবাড়ি গেলাম। শুনেছি এই রাজবাড়ি নাকি 3 শতাব্দীর পুরনো তৈরি। যিনি তৈরি করেছিলেন তার নাম ছিল হচ্ছে শ্রীনিবাস সরকার। এই রাজবাড়ি তবে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং স্পট বলা যেতেই পারে। রাজবাড়ির এক কোণে এখানে এখনো কিন্তু ওনাদের পরিবার আছে, ওই দিকটা যেতে দেয় না যদিও। রাজবাড়ির পিছনের দিকে একটা মন্দির আছে, শুনেছি ওখানে নাকি এখনো দুর্গাপূজা। রাজবাড়িতে বেশিক্ষণ সময় কাটালাম না, কিছুক্ষণ কাটিয়েই চলে এলাম। তারপরে এই দুটো স্পট দেখে আমরা এরপরে হোটেলের দিকে রওনা দিলাম। দুপুর থেকে সন্ধ্যা ঘনিয়ে এলো, ভাত ঘুম দিয়ে একটু আড্ডা মারলাম। ঘুরতে এসে এরকম আড্ডা তো ভালোই লাগে। বাইরের ভিউ দেখতে দেখতে জলের বোতল, গ্লাস জল খাবার, জিরা মান্ডার বিস্কিট চায়ের সাথে খাওয়ার জন্য, আর এই যে চায়ের সরঞ্জাম। এখন 6টা 15 বাজে, প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এখানে বাউল গান চলছে, আওয়াজ কতটা আসছে জানি না। তো এই চাটা খেয়ে নিয়েই তারপর যাবো দেখতে। এটা কিন্তু রাত্রিবেলায় যে প্রেস করলেই আলো জ্বলে। গুড ইভিনিং। সো আজকে প্রোগ্রামের জন্য আমি রেডি হয়ে গেছি, একবার দেখিয়ে দিই। আজকে রেডি হয়ে সন্ধ্যা 7টা নাগাদ চলে এলাম প্রোগ্রাম দেখতে। বাউল গান, সঙ্গে অনেক রকম স্টার্টার্স, ঠান্ডাটাও বেশ লাগছিল। আমি ফেসবুকেও কিন্তু কিছুক্ষণের জন্য লাইভ দেখিয়েছিলাম প্রোগ্রামটা। কেমন লাগছে প্রোগ্রাম? বাবা তুমি মাথায় এইটা করে। আমার ঠান্ডা লাগলেই মুশকিল, বুঝতে পেরেছি, আমার এই কানের পিছনে দিয়ে ঠান্ডাটা। এবার আসি স্টার্টার্সে কি ছিল। বাদাম চাট, চানা মাখা, ক্রিসপি চিলি বেবি কর্ন, চিলি পটেটো, চিকেন কাবাব, ড্রাই চিলি ফিশ, আর তার সাথে ছিল হচ্ছে হার্ড ড্রিঙ্কস। যারা বিয়ার খাবে তাদের জন্য বিয়ার, আর যারা বিয়ার খাবে না বা হার্ড ড্রিঙ্কসও খাবে না তাদের জন্য ছিল কোল্ড ড্রিঙ্কস বা অথবা একটা করে মকটেল। স্টার্টার্স কিন্তু আনলিমিটেড ছিল, কোল্ড ড্রিঙ্কসও হচ্ছে আনলিমিটেড ছিল, মকটেলস একটা আর ড্রিঙ্কসের কিছু লিমিটেশন ছিল। এই রিসোর্টে চাইনিজটা কিন্তু বেশ ভালো বানিয়েছিল, নিরামিষ হোক কি আমিষ, তার সাথে বাঙালি খাবারও। তবে কন্টিনেন্টাল যেহেতু ট্রাই করিনি তাই বলতে পারবো না ওটা কেমন বানায়। প্রোগ্রাম ভালোই হচ্ছে, আমি মানে এমনিতে প্রোগ্রামটা ভালোই হচ্ছে। আর ওভারঅল এই প্রোগ্রামের জন্য আমাদের পাস নিয়েছিল হচ্ছে 1500 টাকা করে। 1500 টাকা হচ্ছে লাঞ্চ থেকে ডিনার অবধি। ওখানের জন্য আমি পাসটা নিতেই ভুলে গেছি, পাস ছাড়া হচ্ছে ড্রিঙ্কটা দেবে না বলেই দিয়েছিল আগে থেকে, তো আমি পাস নিতে ভুলে গেছি। আর যাই পাস। রুমে ঢুকতে একটা কেলেঙ্কারি হলো, রুমটার লক সিস্টেমটা একটু মডার্ন স্টাইল ছিল বলে আমি করতে পারছিলাম না। তারপর ওখানেই একজনকে বললাম দেখিয়ে দিতে, উনি দেখিয়ে দিলেন আমাকে কি করে লক আটকাতে হয় আর খুলতে হয়। নামাবেন, নামালেন, চাবি ঢোকালেন, হ্যাঁ লক হয়ে গেল, চাবি এই ফ্ল্যাটে বেরোবে, ফ্ল্যাটে। আমরা দুটো মকটেলস দিয়েছিলাম, অর্ডার করেছিলাম, প্রায় 1 ঘন্টা লাগিয়ে দিল মকটেলস দিতে। মকটেল কাউন্টারে যিনি আছেন তিনি একটু সার্ভিস তার স্লো, ভালোই স্লো।
মকটেলস কিন্তু খুব একটা ভালো ছিল না, শুধু ফ্রেশ লাইম সোডাটাই ভালো ছিল। আদারওয়াইজ নিজের টাকা দিয়ে হলে মকটেলস খাবেন না। আমি জাস্ট বাইরেটা একটু হাঁটতে আসলাম। এবার যেটা হয়েছে, এবার আসি কিছু কথাতে। আমরা কিভাবে বুক করেছিলাম? ফেসবুক থেকে প্রথমে ফোন করে তারপর আমরা বুক করেছিলাম। নর্মালি তো 2000 টাকা, কিন্তু যেহেতু আমরা হোটেলের রুম আলাদা নিয়েছিলাম তাই আমাদের পড়েছিল হচ্ছে 1500 টাকা করে পার হেড পার পার্সন। তারপর আসি সেফটি নিয়ে। সত্যি কথা বলতে কি এখানে বেশ সেফটি মেনটেন করা হয়েছিল। যদি আমি একাও যেতাম আমার জন্য ঠিক ছিল, সেফ সাইড ছিল। এখন আসছি আস্তে আস্তে HMIতে ডিনার ফিনার করবো, করে তারপর দেখি আগে একটুখানি রুমে যাবো আর তারপরে 11:30টার সময় আবার আসবো, রাতে বাজি ফাটাবে। রাত তখন প্রায় 11:30। ডিনার করতে রেস্টুরেন্টে চলে গেলাম, ওখানেই দেওয়ার কথা ছিল। রাতের আলোতে রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভাল লাগছিল। গরম খাবার সার্ভ করার জন্য রেডি, বুফে সিস্টেম ছিল। ডিনারে ছিল এলাহি ব্যাপার, ছিল জিরা রাইস, চাউমিন, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, ফুলকপি আলুর রোস্ট, বাটার পনির, জিভে জল আনা কষা মাংস, মাটন কষা, বাটার চিকেন, কাতলা পোস্ত, আরো অনেক কিছু। ডেজার্টও অনেক রকমের। ও, যারা রাইস খায় না তাদের জন্য কিন্তু নানও ছিল, বা আপনি দুটোও খেতে পারেন। যাই হোক, আমার কিন্তু সব খাবারই মোরাললেস ভাল লেগেছে, যে কটা ট্রাই করেছি। তবে তার মধ্যে বেস্ট কম্বিনেশন ছিল হচ্ছে জিরা রাইস আর মাটন কষা। এই আইডিয়াটা অবশ্য মাই দিয়েছিল। আর হ্যাঁ, যদি কোনোদিন শান্তিনিকেতন আসেন তাহলে অবশ্যই কিন্তু এখানকার মাছ ট্রাই করবেন। শান্তিনিকেতনের মাছ কিন্তু বেশ ভালো হয়। আর 2 মিনিট বাকি রয়েছে, 2 মিনিট পর নতুনকে বরণ নিতে আমরা। সত্যি এক অনবদ্য অভিজ্ঞতা হলো আমার জীবনে, প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স করলাম। গুড মর্নিং। সকালবেলা ঘুম ভাঙতেই মা 1 কাপ চা অর্ডার করলো। ভাবছিলাম বাইরে বসে খাবো নাকি সোফায় বসে, তা শেষমেশ সোফায় বসেই খেলাম। গুড মর্নিং। তো এখন আমি যেখানটা আছি এই হোটেলের সাইডটা দিয়ে আমি একটু এই দিকটায় আসলাম। এখানে আসলে কিন্তু অবশ্যই খেজুরের রস ট্রাই করবেন। এখানে সকালবেলা 6:30 7টা নাগাদ খেজুরের গুড়ও নিতে পারেন, কিন্তু আমরা আজকে নিইনি। তো এখানে খেজুরের গুড়, খেজুরের রস, প্রচুর খেজুরের গাছ আছে। তো শীতকালে আসা এটা একটা আইডিয়াল স্পট বলা যেতে পারে। এখানে কি সুন্দর ফুলের গাছ আছে। এই যে বিল্ডিংটা দেখছেন, এটাতে বলছে আর কি বার খুলবে, বার স্টার্ট হবে। দারুণ হয় যদি এটা তৈরি হয় বার। প্রপার্টিটা তো জাস্ট 1 বছর হলো খুলেছে, তাই জন্য মানে এখনো আরও কিছু কয়েকটা জিনিস বাকি। এই জ্যানেই সামনেই, হ্যাঁ এই বছরই 1 বছর হবে। একটু হেলোপাথারি হয়ে আছে। তো যাই হোক, কালকে আমি অ্যাজ সাচ তো এখানে ঘুরতেই মেনলি আমার পারপাস ছিল, ঘোরাটা আর এখানে এনজয় করাটা। যাই হোক, ভালোই লাগছে এখানে এসে। এই যে রুম নাম্বার যেটা হচ্ছে 101 থেকে 104, সেটা আপনারা এদিক দিয়েও যেতে পারেন, যেটা আমাদের হচ্ছে 101 রুম। এইটা হচ্ছে আমাদের 101। এইখান দিয়েও যাওয়া যেতে পারে, আবার এই দিক দিয়ে ঘুরেও কিন্তু যাওয়া যেতে পারে। 201 204 আমার মনে হয় এইদিকে হবে, আর বাকি 100 আর এইদিকেই এরকম হয়ে যাবে। আর ওই যে উপরটা দেখছেন, এগুলো হচ্ছে সুপ গুড মর্নিং। ওগুলো এর উপরের রুমটা হচ্ছে ফ্যামিলি রুম, যেটার দাম হচ্ছে 7000 টাকা। 3টে বেড তো মিনিমাম আছেই, তবে 4 জন আরামসে থাকতে পারবে। যাচ্ছে কিছু একটা নিয়ে যাচ্ছে। ওই যে নদীটা দেখতে যাচ্ছেন, ওটা হচ্ছে কোপাই নদী। এখান দিয়ে নামা যায়, ওই দিকটা দিয়ে এরকম দিয়ে নামা যায়। অনেকেই নেমেছে এর আগে বলে। তো এখান দিয়ে এক্ষুনি একজন নামলো অবশ্য। তো আমি আর যাচ্ছি না, যেহেতু জল শুকিয়ে গেছে, শীতকাল বলে এখন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, তাই আর এখানটা যাওয়া হচ্ছে না। খাবে কি খাবে তুমি আজকে সকালে ব্রেকফাস্টে? কি আছে দেখি। এবার আসি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যাপারে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কিন্তু প্রচুর স্প্রেড ছিল, অনেক আইটেম ছিল। ফল ছিল, পুরি সবজি ছিল, মানে যেটা লুচি আলু তরকারি ছিল, চিকেন স্যান্ডউইচ ছিল, তারপর চিলি সয়াবিন ছিল, আরো অনেক কিছু ছিল। দুধ কর্নফ্লেক্স ছিল, তারপরে পরোটা ছিল, সুজির পোলাও ছিল, আর তার সাথে জুস, কফি, চা এগুলো তো ছিল। এখানে প্রতিটা খাবারই কিন্তু বেশ সুস্বাদু ছিল। মেরেছিল, বলেছিল যে খেজুরের রস পাবো। আগে থেকে আমি বলেছিলাম হোটেলে এখানে ওনাদের জানিয়ে রাখলে প্রচুর খেজুরের গাছ, ভালো খেজুরের রস পাবে জানাতে।
না না, এখানে দুজনের সাথে এমনি র্যান্ডম একজন কাজ করছিল বাইরে, বলা হয়নি, ওদের বলতে তো নক করতে করেছে আগে থেকে বলে রাখিনি। মার খেজুরের রস রস পুরো মিস চলে গেছে। হ্যাঁ, এরকম করো আরো করো। থালি সিস্টেম না, থালি খেলে তাহলে থালি কিন্তু ওখানে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে। যদি আলা কাটে কোনো অর্ডার করা হয় তাহলে সেটা হচ্ছে রুমে বসেই খেতে পারে। আশা করছি পরবর্তীকালে ওনারা একটু কম রেঞ্জের রুমগো স্টার্ট করবে, সেটা খুব ভালো হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি না ভালো লাগে তাহলে বলো কেন ভালো লাগেনি, একটু জানো, সো দ্যাট আমি ইমপ্রুভও করতে পারি আর ডিসলাইকও করতে পারি। কষ্ট হবে তবুও। চলো বাই।